অনেক কষ্টের পরে স্বপ্নের রাশি কুকার কেনা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আমার এত কষ্টের টাকা যদি কোনো কারণে সে টাকার মিসইউজ হয় বা ওই টাকাটা যদি প্রপারলি আমি ইউজ করতে না পারি, তাহলে তো আমারই বেশি কষ্ট লাগবে, আমার কাছে বেশি খারাপ লাগবে। আমি আসলে ওনাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারছিলাম না। কোনো না কোনো একটা ঘাপলা তো উনি করবেনই। আমার না বুঝছো একজন নতুন সঙ্গী হয়েছে। ওমা রাজি হয়ে গেল। আমি ভাবলাম কী ব্যাপার, সাথে সাথে রাজি হয়ে গেলো। তার মানে কি এটা তো আমারও কম? বাজারে বুঝছো কিয়াম বেডের জিনিসপত্রের অনেক দাম, অনেক চাহিদা। বিশেষ করে কিয়ামের রাইস কুকারগুলা, এগুলোর চাহিদা অনেক বেশি। মানে অদ্ভুত, স্বামীটাও এই উমরের সাথে যোগ দিয়েছে। আজকালকার মানুষ লোক দেখানোর জন্য কত কিছু করে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এগুলো বেশি বেশি ছড়াছড়ি। ইদানিং তোমরা লাইক অনেক কম করো, কমেন্টসও কম করো। এটা কিন্তু ঠিক না পুরা। লাইকও করবে, কমেন্টসও করবে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন প্রায় সকাল 11টা বাজে। ফুলকপি পাকোড়া বানাবো, তাই ফুলকপিগুলো গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। এভাবে করে কুচি কুচি করে কেটে ফুলকপি পাকোড়া বানালে সেক্ষেত্রে দারুণ মজা হয়। অনেকে আস্ত ফুলকপি দিয়ে পাকোড়া বানায়, সেগুলোকে আবার হালকা সিদ্ধ করে নেয়। আমার কাছে এগুলো কিছুই ভালো লাগে না। আমি এগুলো করেছি কিন্তু কোনো মজা হয় না, বরঞ্চ সময় বেশি লাগে আর ফুলকপিগুলো টেস্ট হয় না, অনেক সময় ভেঙে যায়, খেতে ভালো লাগে না। তো আমি 2বার করেছি, ভালো লাগেনি। তো এভাবে করে করাতে অনেক বেশি মজা লাগে। গত বছরে এভাবে করে পাকোড়া বানিয়ে খেয়েছি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো। এবারও বানাচ্ছি, তবে এবার একটু দেরি হয়ে গেল। কী করব, সংসারে এত প্যারা। আর তাছাড়া একটা কিছু খেতে গেলে তো আর কম কিছু লাগে না, অনেক কিছু লাগে, সেগুলো তো ম্যানেজ করতে হয়। হাতের কাছে তো সবসময় সব কিছু থাকে না। এই যেমন ধরো ফুলকপি, ফুলকপির দাম মনে করো 40 থেকে 50 টাকা। তো সেটা তো আসেই। এছাড়া মনে করো যে বেসন কেনা, তারপর মনে করো যে চালের আটা কেনা, আরও অন্যান্য খরচগুলো তো আসেই। বাবুর আব্বুর উপর আশা করে থাকলে কোনো কিছুই হয় না, তাই নিজেই সব কিছু করে নেওয়ার চেষ্টা করি। ইদানিং বুঝছো এত বেশি চাপের মধ্যে আছি জানো না, মানে কি বলবো, মানে স্কুলে যাওয়া আসা করা, আবার বাসায় আসা রান্নাবান্না করা, বাচ্চাদের টেক কেয়ার করা, সময় যে কীভাবে চলে যায় টেরই পাই না। আর অনেক বেশি চাপ পড়ে যায় আমার উপরে। এই সকালবেলা ভোরবেলা 7টা বাজে উঠে স্কুলে যাই, তারপরে আবার বাসায় আসি, বাচ্চাদের খাওয়া দাওয়া করাই, এরপরে আবার চলে যাই ছেলেকে নিয়ে। তো ওকে নিয়ে বসে থাকি, তারপরে ওখানে গিয়ে সবজি কাটি। তো এই নিয়ম চালু করে দিয়েছি বুঝছো। আমি এখন স্কুলে বসেই সবজি কাটি, কারণ এছাড়া কোনো উপায় নেই। আমি বাসায় সবজি কাটলে আরও বেশি দেরি হয়ে যায়। স্কুলে বসে মনে করো যে নিরিবিলিতে সবজি কাটা যায়, কিন্তু বাসায় সবজি কাটা যায় না। বাসায় সবজি কাটতে গেলে অনেক দেরি হয়ে যায়, তাই স্কুলেই কাজটা সেরে ফেলি। কিভাবে করব তোমরাই বলো। বাবুর আব্বু বলে যে আমি সারাদিন কী কাজ করি। আচ্ছা আমি তোমাদেরকে বলি আমি সারাদিন কী কাজ করি। সকালবেলা তো মেয়েকে নিয়ে যাই স্কুলে, ওকে নিয়ে স্কুল থেকে বাসায় আসি। বাসায় আসার পরে মনে করো যে সাওয়াদাকে খাওয়াই, জুদানাকে খাওয়াই, তারপরে জায়না টিফিন বানাই, তারপরে আমার জন্য খাবার রেডি করি। সকালবেলা ভোরবেলা আসলে খাবার খেতে ইচ্ছা করে না, তাছাড়া সময়ও হয় না। তো ওই সময় খাবার নিয়ে যাই না, আর অনেক বেশি ঘুম ধরে খাবার খেতে গেলে। তো এই কারণে আমি সকালবেলা কোনো খাবারই খাই না। খাবারটা না খেলে ঘুমটা একটু কম ধরে আর কি। তো সব কিছু তৈরি করে বিছানাটা গুছিয়ে নিই। 2 রুমে বিছানা গুছাই। বিছানা গুছানোর পরে আমি বোখা পড়ি। আমি বোখা পড়ার আগে চা বানিয়ে দেই। এদিকে দেখো চুলা একটা, মানে চুলা কিন্তু একটাই, একটা চুলায় সব কিছু করা লাগে। এখন বাচ্চা টিফিন বানানো, তারপরে আমার নাস্তা বানানো, তারপরে চা বানানো, জুনিয়রের খিচুড়ি গরম করা, বা যে কোনো কিছু করতে গেলে তোমার একটা চুলেই করতে হবে বুঝছো। গ্যাস তো নেই, আজকে প্রায় 1.5 মাস ধরে গ্যাস নেই, মানে গ্যাসের কোনো খবরই নেই। অনেক সময় রাতেরবেলা গ্যাস আসে, তাও সেটা খুব কম আসে, তো আসে না, আমি চেক করি না এত রাতেরবেলা গ্যাস। বাবু মাঝে মধ্যে চেক করে, তখন গ্যাস পায়। তাকে রাতে নাকি গ্যাস পেয়েছিল, অনেক গ্যাস ছিল। তো উনি মনে করে যে রাতেরবেলা পানি গরম করে রেখেছে, আমাকে বলেছিল। আমি বলছি না আমি পারবো না, আমি খুব টায়ার্ড, আমি এসব কাজ করতে পারবো না, আমি ঘুমাবো। এমনিতে সারাদিন অনেক কাজ করেছি, তুমি যদি পারো তাহলে করে নাও। এরপরে মনে করে যে সব কাজ সেরে স্কুলে যাই। স্কুলে বসে বসে মনে করে যে সবজি কাটি, মানে যা যা লাগে সব কাটি। তো আমার না বুঝছো একজন তো সঙ্গী হয়েছে, মানে সঙ্গী কী বলবো, তোমার তো জানো যে একটা মহিলার কথা বলেছিলাম, যে তার সব কথা আমার কাছে শেয়ার করতো। তো সেই সবসময় না আমার কাছে বসে থাকে, মানে আমাকে খুঁজে, আমি যেখানে যাই সে আমার কাছে চলে আসে। মানে আমি তাকে খুঁজি না, সে আমাকে খুঁজে, সে আমাকে এত বেশি পছন্দ করে। মানে আমার কাছে বসে কথা বলে, আমার কাছে বসে কথা বলতে তার কাছে অনেক ভালো লাগে। কিন্তু লস তো আমার হয়ে যায়, মানে ওর সাথে কথা বলতে গেলে আমার চ্যানেলে কাজ করা হয় না। তবে হ্যাঁ, ঘুমটা হয় না। আমি তো আড্ডা বুঝো না, কথা শুরু হলে খালি কথাই বলি। তো সে আমাকে খুব পছন্দ করে, তো আমার জন্য বসে একসাথে কথা বলি। সে আমার সবজি যা থাকে সব কেটে দেয়, মানে তাকে বলতে হয় না, সে বসে সব কেটে দেয়।
এইদিকে আবার একটা সমস্যা হয়েছে যে মনে করো যে নতুন আলু আছে না, নতুন আলুগুলো তো ছিলতে হয়, ভালোভাবে ছিলতে হয়, অনেক সময় দাগ টাগ রয়ে যায়। তো ও করে কি ছুরি দিয়ে আলুটা কোনো রকমে ছিলে, তো ওইটা চামা রয়ে যায়। তো আমি আর সময় পাইনি চামাগুলো খোলার জন্য, স্কুল থেকে বাসায় এসে ওই আলু দিয়ে মনে করো যে রান্না করে ফেলেছি। এখন বাবুরাবু চিল্লি এটা কি আলু দিছো, আলুর মধ্যে চামড়া রয়ে গেছে, এইভাবে কেউ আলু আলু কাটে নাকি, তুমি তো এইভাবে কাটো না, তুমি কীভাবে আলু কাটছো, মানে অনেক কথা যাওয়া না। আমি তো কিছু বই চুপ করছিলাম। আমি মনে ভাবতেছি হাই হাই রে, এই মেয়েটা কী কাজ করলে, এমনি করে কেউ আলু ছিলে, আমি তো কিছু বলতেও পারিনি, মানে বলার সুযোগই হয়নি, গল্প করতে করতে সময় পার হয়ে গিয়েছিল। আলু যে একটু ভালোভাবে ছিলতে হবে সেটার ওকে বলা হয়নি, মানে ও ওর মতো করে সবজিগুলো কেটে নিয়েছে। আর আমি মনে করি যে নাস্তা করলাম, চা খেলাম, এর ফাঁকে ফাঁকে ওর সাথে গল্প করতেছিলাম। আমি যে খেয়াল করিনি তা নয়, আসলে আমরা অনেকেই তো মানে মনে করো যে আলু ভালোভাবে না ছিলে একটু একটু চামড়া রয়ে যায় রান্না করি, এরকম তো অনেকেই করে, বিশেষ করে তোমার ছোটো আলুগুলো অনেকে এভাবেই রান্না করে। তো এটা কোনো সমস্যা না, আলু চামা থাকা না, এটা কোনো সমস্যা না, বাট এটা নিয়ে যে বাবুরা ব্যথা চেঁচে করবে আমি বুঝতে পারিনি। আর তাছাড়া আমার কাছেও খেতে ভালো লাগেনি। তোমার তো জানো যে আমি কীভাবে রান্না করি, কীভাবে আমি আলু ছিলে রান্না করি, আমি সব সুন্দর করে ছিঁড়ে কুড়ে বেছে তারপর রান্না করি। আমার আসলে এইভাবে করে কাটা আমার পছন্দ না। আসলে আমি তো ছুরি নিয়ে যাই, তো ছুরি দিয়ে কেটেও আসলে অভ্যস্ত না, ও সবসময় বাসায় বটি দিয়ে কাটে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো কাকে গিয়ে ওকে বলে দেবো যে তুমি এভাবে করে কাটবা না, এইভাবে করে কাটলে সমস্যা। ওর পেঁয়াজ কাটাও হয় না, পেঁয়াজ কাটলে যে পেঁয়াজের মাঝখানে যেটা আছে না, যে সাদা অংশগুলো আছে না, ওটা ফালাইতে হয়, মানে ও প্রথমে যে অংশটা ওটাও ফালায় না, আবার সময় ভালোভাবে ফালায় না। তো আমি ওকে বলবো যে ভাই তোমার কোনো সবজি কাটতে হবে না, আমি কয়েকদিন পরে চিংড়ি বেজি কিনে নিয়ে আসবো, আমাকে চিংড়ি বেজি সংরক্ষণ করে রাখতে হবে, তখন তুমি আমাকে ওগুলো ছিলে দিও। তো সেটাও ওদের করাবো, সেটা আমি করবো আর কি। আমার না সিম বেজি খেতে অনেক ভালো লাগে বুঝছো। আমি মনে করো যে কয়েক বছর আগে থেকে সিম বেজি কিনে বেশি করে বেছে বেছে জমিয়ে রাখতাম। সাওদে বুঝিদানা হওয়ার পরে এই কাজটা করা বন্ধ হয়ে গিয়েছিল। একে তো প্রেগনেন্ট ছিলাম, তার মধ্যে আবার এতগুলো সিম বেজি কীভাবে ছিলবো, কে ছিলবে, তো এসব চিন্তাভাবনা করে আর আনাও হয়নি, সংরক্ষণ করা হয়নি, তো সেভাবে করে খাওয়াও হয়নি। আমি সব সময় মনে করি যে 5 কেজি 6 কেজি, উর্ধে গেলে 10 কেজি সিম বিচি এনে সুন্দর করে বেছে হালকা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই, তারপর সারা বছর সেই সিম বিচি খাই। এত ভালো লাগে আমার কাছে জানো না। আর তখন রান্না করতেও আরাম, সিলতেও হয় না, বেশি করে সিদ্ধও করা লাগে না, জাস্ট হালকা সিদ্ধ করে রান্না করলেই হয়ে যায়। এখন আমি সব কাজ সিলিন্ডার চুলাই করি। তো এই চুলাটা এখানে রাখার কারণ হচ্ছে আমার আগে সিলিন্ডার চুলাটা এখানেই ছিল, আর তাছাড়া কারেন্টের চুলা ঠিক করে নিয়ে আসলে ওটা ওখানে রাখবো, এই কারণে সিলিন্ডার চুলাটা এখানেই রেখেছি, ওখানে আর রাখিনি। নিচে ডিব্বা ডাব্বা আছে, তো ওগুলো সরিয়ে সিলিন্ডার রাখা সম্ভব নয়, অনেক ঝামেলা হয়ে যাবে, এই কারণে সিলিন্ডারটা এপাশে রেখেছি। এপাশে শুধু পানি বাতি ছিল, সেটাকে একপাশে সরিয়ে সিলিন্ডারটা একপাশে রেখে দিয়েছি। সিলিন্ডার চুলায় কাজ করা অনেক আরাম বুঝছো। মনে করো যে গ্যাসের চুলার মতো সিলিন্ডার চুলায় যে তাপ পাওয়া যায় সেই তাপ আমি গ্যাসের চুলায়ও পাইনি। তো রান্না করে অনেক আরাম পাওয়া যায়, কিন্তু সমস্যা একটাই, চুলা একটা আর কালি জমে, এই দুটোই সমস্যা। এই দুটোর সমস্যা যদি সলভ হয় তাহলে আর কোনো প্রবলেম নেই। আমি তো সিলিন্ডার চুলাটা কিনবো, তোমাদেরকে বলেছিলাম যে একটা সিলিন্ডার চুলা আমি পছন্দ করেছিলাম, কাঁচের চুলা, ওটা আমি কিনবো। আর কারেন্টের চুলা যদি ওদের আব্বু আনে তো আনলো, না হলে আমি একটা কিনে নিব। এত প্যারা আর ভালো লাগে না, সব কাজ এক চুলায় করা সময়ও হয় না, তাছাড়া পাতিলে কালো জমে, তো অনেক বেশি প্রবলেম পড়ে যায় আমি। আপুরা ল্যাকই করেছো, ল্যাক না করলে এখনই করে দাও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু, অবশ্যই 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 কমেন্টস করবে আপুরা। ইদানিং তোমরা লাইক অনেক কম করো, কমেন্টসও কম করো, এটা কিন্তু ঠিক না আপুরা, লাইকও করবে কমেন্টসও করবে। আর আমি এত বেশি কষ্ট করতেছি কিন্তু তোমরা আমার ভিডিওতে লাইক করতেছো না, কমেন্টসও করতেছো না। যারা আমাকে ভালোবাসে, আমার চেনা আপুরা যারা সবসময় আমার ভিডিও দেখে, ওরা কমেন্টস করে, লাইক করে, কিন্তু ওদের বাইরে খুব কম লোকই আমার ভিডিওতে লাইক করে, কমেন্টস করা তো আরও দূরের কথা। যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো তাদেরকে বলতেছি, তোমরা আমার এই ভিডিওটি দেখেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দরকার নেই, তোমরা আমার আগে ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো দেখার পরে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর লাইক তো অবশ্যই অবশ্যই করবে, কারণ আমি জানি আমি এরকম কোনো ভিডিও বানাই না যে ভিডিওতে লাইক হবে না। অনেক কষ্টের পরে স্বপ্নের রাইস কুকার কেনা হয়ে গেল আলহামদুলিল্লাহ, অনেকটা জোর করেই কিনলাম। আসলে রাইস কুকারটা এবারও আমার কেনা হতো না, কারণ এবারও অনেক সমস্যার মধ্যে ছিলাম। তোমরা তো জানোই যে আমার কাছে 2700 টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি ইডি চুলা কিনতে চেয়েছিলাম, পরে ভাবলাম চুলাটা তো ঘরে আসেই, আবার কেন কিনবো, তাছাড়া বাবু দেখলে আবার চেঁচিলি করবে, আমি ওনাকে না বললে উনি যদি এটা ঠিক করে নিয়ে আসে তখন আবার কী হবে, তখন চুলা হবে 2টা। তো আমি তো অপেক্ষা করি না, দেখি না কি করে, যদি এটা ঠিক করে দেয় তাহলে তো আমার জন্য ভালোই, আমার টাকাটা সেভ হয়ে যাবে, আমাকে আর কষ্ট করে কিনতে হবে না। এখন আমি রাইস কুকার কিনি, এটা আমার খুব দরকার। এটা কেনা হয়ে গেলে আপাতত আমার কাজ কিছুটা হলেও এগিয়ে যাবে।
আমি না বুঝছো কয়েকদিন ধরেই বাবুকে বলতেছিলাম যে বড় ভাবি টাকা দিবে, সেই টাকা দিয়ে রাইস কুকার কিনে নিব। তো এটা আমি অনেক আগেই বলেছিলাম। তো উনি বলছে তোমার ভাবি টাকা দেয় না কেন, টাকা দেয় না কেন, তুমি বেলে রাইস কুকার কিনবা, ভাবি টাকা দিলে আমি তোমাকে রাইস কুকার কিনে দিব। এইটা আমি ওনাকে মিথ্যা কথা বলেছিলাম। যদি আমি এভাবে করে না বলি তাহলে রাইস কুকার বাসায় আনলে অন্যান্য ঝামেলা করবে, এই কারণে আমি ওনাকে মিথ্যা করে এই কথাটা বলেছিলাম। তো আমি তো রাইস কুকার কিনবো, আমার কাছে তো টাকা হয়ে গেছে, এখন আমি শিওর না যে এই টাকা দিয়ে আমি কিনতে পারবো কিনা। আমি ওনাকে বলেছিলাম যে ভাবি আমাকে 3,000 টাকা দিবে, মানে বলছে দিবে, তো দিলে আমি এটা কিনে নিব। তো তখন উনি বলতেছে 3,000 টাকা আমাকে দিতে বলো, আমার বিকাশে দিতে বলো, আমি কিনে দেবো। আমি বললাম তুমি রাইস কুকার কিনে দেবে কেন, তুমি একটা কাজ করো, আমার চুলাটা ঠিক করে দাও। তো তখন উনি বলতেছে তুমি যদি এই 3,000 টাকা আমাকে দাও তাহলে আমি তোমাকে রাইস কুকার কিনে দিব এবং তোমার চুলাটা ঠিক করে নিয়ে আসবো। আমি বলতেছি সত্যি, বলতেছে হ্যাঁ আমি দোনোটাই করবো, তুমি টাকাটা আমাকে দাও। তো ওনার এই কথাটা শুনে না আমার কাছে একটু খটকা মনে হলো যে মানুষ চুলা ঠিক করতেছে না, টাকার জন্য ঠিক করতে পারছে না, টাকা থাকতেও ঠিক করতেছে না, বলতেছে ঠিক করবে না, আবার বলতেছে আমি টাকা দিলে ঠিক করবে। সে মানুষ এখন বলতেছে যে 3,000 টাকা দিলে সে আমাকে রাইস কুকার কিনে দেবে, আবার চুলাও ঠিক করে দিবে। এই জিনিসটা কেমন বেশি হয়ে গেলো না? রাইস কুকারের দামই তো পড়বে 3,000 টাকার মতন, বা তার আশপাশে হবে। তো ওই ক্ষেত্রে তো সেমই হয়ে গেল, মানে তার পকেট থেকে তো টাকাটা দেওয়া লাগছে, 1,000 টাকা তো তার পকেট থেকেই দেওয়া লাগছে। তাহলে সে কেন এখন সেটা করবে, আগে কেন করলো না? তো আমার কাছে সন্দেহ হলো উনি কি রাইস কুকার কিনবে নাকি আবার কোনটা কিনবে না কিনবে, তার মধ্যে আবার চুলা ঠিক করবে কি না করবে। মানে মনে করছে আমি খুব টেনশনে পড়ে গেলাম বুঝছো, আবার দ্বিধায় পড়ে গেলাম যে কিনবে কি না কিনবে। আমি জানি উনি কিনবে, কিন্তু কোনটা কিনবে, যেটা আমি বলবো সেটা কিনবে কি না, অন্যটা নাকি নিয়ে আসবে। ওনার বা বুঝছো একটা বদভ্যাস আছে, মার্কেটে গেলে কেউ যদি ওনাকে একটা বুঝ দেয় উনি সেটাই করে। মানে যদি কেউ বলে যে এটা কিনেন, এটা ভালো হবে, উনি করে কি সেটাই কিনে, মানে উনি অন্য কিছু আর কিনেন না। তো আমি যেটা বলবো সেটা যদি উনি আনবে তার কোনো গ্যারান্টি নেই। দেখা গেলো যে মার্কেটে গেল, আমি বললাম এই কোম্পানিটা আনতে, এই কোম্পানিটা ওই দোকানে নাই, তো ওই দোকানদার তো বলবে না যে আপনি চলে যান বা আমাদের কাছে নাই, তো বলবে কি এটা সেটা ভালো, আপনি এটা নেন। তো দেখা গেলো যে ওই জিনিসটার দামও কম হলো, তো উনি করলো কি কম দামের জন্য সেটা নিয়ে আসলো। এরকম উনি প্রায় সময়ই করে, মুদি বাজারে গেলে এরকম হয়। উনি জানে যে মিস্টার নুডলস আমি খাই, ম্যাগি নুডলসটা আমি খাই না, পছন্দ করি না। কিন্তু যখন দেখা যায় দোকানে নাই বা দোকানদার বলে আপনি এটা নিয়ে যান, ওটা নেই, তখন উনি সেটা নিয়ে আসে। উনি আর খুঁজে না যে ওই নুডলসটা আমি খুঁজে নিয়ে আসি, সেটা উনি করেন না। যেটা হাতের কাছে পায় সেটাই নিয়ে আসে। গতবারে তো চুলা আর সিরামিক হাঁড়ি সেটটা আমি ঠিক করে দিয়েছিলাম, দোকানদার ঠিক করে দিয়েছিলাম, দামও ঠিক হয়ে গিয়েছিল। উনি যা শুধু গিয়ে নিয়ে এসেছে, তাই সেজন্য কোনো সমস্যা হয়নি। তারপর ওনার কত কথা, তুমি কোন জায়গায় অর্ডার দিছো, এই দোকানই তো নাই, দোকানে সাইনবোর্ড লাগানো আছে। মানে বড় একটা সাইনবোর্ড লাগিয়ে বুঝছো অন্য দোকানে বসে ভিডিও করে, মানে খুচরা বিক্রেতা আর কি। সে সম্ভবত অন্য দোকানের কর্মচারী বা অন্য দোকানে সে কাজ করে বুঝছো। তো সে নিয়ে বিক্রি করে বায়ারের মতো আর কি। তো আমি তো আর এগুলো বুঝতাম না, আমার সাথে তার অনলাইনে কথা হয়েছে, তো ইউটিউবে তার ভিডিও দেখে আমি তাকে নক করেছিলাম। যাই হোক, এত দ্বিধা এত টেনশনে আমি তাকে আর দেইনি টাকা বুঝছো। আমার এত কষ্টের টাকা, যদি কোনো কারণে সে টাকার মিসইউজ হয় বা ওই টাকাটা যদি প্রপারলি আমি ইউজ করতে না পারি তাহলে তো আমারই বেশি কষ্ট লাগবে, আমার কাছে বেশি খারাপ লাগবে। ওনাকে বলে আর কী লাভ হবে, তাই না? উনি তো ওনার কাজ ঠিকই করবে। আমি আসলে ওনাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারছিলাম না, কোনো না কোনো একটা খাপলা তো উনি করবেনই, তাই আমি ওনাকে সেই সুযোগটা দিইনি। আমি মার্কেটে গিয়ে রাইস কুকার কিনে আনলাম। তাছাড়া আমার কাছে সম্পূর্ণ টাকা ছিলও না, আমার কাছে মাত্র ২৭০০ টাকা ছিল, ৩,০০০ টাকা ছিল না। এখন যদি আবার উনি এই টাকা নিয়ে যদি ঝামেলা করে, বলে যদি ৮ টাকা কোথায়, টাকা কম কেন, তখন যদি একটা বাদ দিয়ে আটা নিয়ে আসে, তো এইসব ঝামেলা চিন্তা করে আর ওনার কাছে দেইনি। মার্কেটে গিয়ে ভয়েই ছিলাম ২৭০০ টাকা দিয়ে রাইস কুকার কিনতে পাবো কি না, তাও 2.8 লিটার। তো আল্লাহর রহমতে এই টাকা দিয়েই রাইস কুকার কেনা হয়ে গেল। প্রথমে তো লোকটা বলেছিল ৩৫০০ টাকা, ৩২০০ টাকা, ৩,০০০ টাকা। তারপর আমি বললাম যে আমি এত টাকা দিতে পারবো না, আমার কাছে মাত্র ২৭০০ টাকা আছে। তো এইটা বলার পর ভেবেছিলাম যে হয়তো বা রাজি হবে না। ওমা রাজি হয়ে গেল। আমি ভাবলাম কী ব্যাপার, ২৭০০ সাথে রাজি হয়ে গেলো, তার মানে কি এটা তো আমারও কম। তখন আমি বললাম যে ভাই আমার কাছে তো সব টাকা নেই, আমার কাছে ১০০-২০০ টাকা কম আছে, মানে ১০০ টাকা কম আছে। বলছে না না না, এই টাকা ১ টাকাও কম দেওয়া যাবে না, এই টাকাই দিতে হবে, নিলে নেন না নিলে না নেন। মানে সে মনে হয় বুঝতে পেরেছে বুঝছো আমার ব্যাপারটা, আমি ওনাকে সন্দেহ করতেছি বা এটা দাম মনে হয় আরও কম। তো উনি বলতেছে অন্য কোম্পানিটা নেন, সেটা আপনি আরও কম টাকায় পাবেন, ২৫০০ টাকা দিয়ে পাবেন। আর ধরুন কোম্পানি আছে, হকিংস আছে, আর অনেক কোম্পানি আছে যেগুলো দাম একটু কম, আপনি ওগুলো নিতে পারেন, কিন্তু কিয়াম ব্র্যান্ডেরটা ২৭০০ টাকার নিচে দেওয়া যাবে না। বাজারে বুঝছো কিয়াম ব্র্যান্ডের জিনিসপত্রের অনেক দাম, অনেক চাহিদা, বিশেষ করে কিয়ামের রাইস কুকারগুলা, এগুলোর চাহিদা অনেক বেশি। আমি বলছি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি, অনেক রিভিউ দেখেছি, কিয়াম প্রোডাক্টটা অনেক ভালো, অনেকেই ইউজ করে। তো এটার কোনো ব্যাড করে আমি পাইনি। তো এই কারণে আমি শিওর হয়ে কিয়াম কিনেছি। কিয়ামের অবশ্য সার্ভিস সেন্টার নেই, তারপরও কিয়াম কোম্পানির ব্র্যান্ডটা অনেক বেশি চলতেছে, বিশেষ করে রাইস কুকারগুলা।
এগুলো অনেক বেশি লাস্টিং করতেছে। আর ওয়ালটন কোম্পানি, হকিন্স কোম্পানি এরকম অনেকগুলো আছে যেগুলো আসলে লাস্টিং খুব কম করে। দেখলাম তো বাজারে ঘুরে। এই দেখো নন স্টিকের প্যান আর একটা স্টিলের প্যান। তোমরা তো জানোই যে এখানে ২টা পাতিল দেওয়া থাকে। আচ্ছা, আমি যে রাইস কুকারটা কিনলাম এটা কি খুব বেশি বড় হয়ে গেল? আসলে আমি ইচ্ছে করেই একটু বড় কুকার কিনেছি। অনেক সময় দেখা গেলো যে বেশি করে খিচুড়ি রান্না করতে হয়, পোলাও রান্না করতে হয়, আবার তেহারি রান্না করতে হয়, বিরিয়ানি রান্না করতে হয়। তো সেক্ষেত্রে এই বড় কুকারটা অনেক বেশি কাজে লাগবে। কিন্তু আমার মেইন মোটিভ তো ভাত রান্না করা। তো সেটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। আমি ওই চিন্তা ভাবনা করে এই বড়টা কিনেছি। এখন এই বড়টা কি আমার সবসময় কাজে লাগবে আমি বুঝতে পারছি না। আমি তো এত বেশি ভাত খাই না। এখানে যে পটটা দেয় সেই পটেই আমি চাল মেপে ভাত রান্না করি। তো ওই পটের ৪ পট আমি ভাত রান্না করি। তো এখানে তো মনে করো যে ২০ পট পানি দেওয়া যাবে। তার মানে এখানে চাল দেওয়া যাবে ১০ পট। ১০ পটের জন্য ২০ পট পানি। ১০ পটের বেশি চাল দেওয়া যাবে না। ১০ পটই তো অনেক। আমার তো লাগে মাত্র ৪ পট। তো সেক্ষেত্রে ১০ পট তো অনেক বেশি হয়ে যায় পুরা, কি বলো? এই দেখো মেইন হাঁড়িটা। আমার কাছে এই কালারটা অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া বাজারে অন্য কোনো কালার নেই। এটার মধ্যে এই কালার হয় আর হয় ইয়েলো কালারটা। ইয়েলো কালারটা ছিল না। যেহেতু দাম ঠিক করা হয়ে গিয়েছে তাই আর ঝামেলা করিনি, এটাই নিয়ে নিয়েছি। এটাও সুন্দর। তবে ইয়েলো কালারটা থাকলে কম্পেয়ার করা যেত আর কি কোনটা বেশি সুন্দর। আমার কাছে দুটার মধ্যে এই কালারটা বেশি ভালো লেগেছে। কিয়াম ব্র্যান্ডের অনেকগুলো রাইস কুকার আছে। এই যেমন ধরো ড্রাম সিস্টেম, ড্রাম ছাড়া। তো ড্রাম সিস্টেমগুলো একদম সিম্পল, বুঝছো? ওগুলো মনে করো যে এত ফুলটুন নেই, একদম সিম্পল রাইস কুকার। ওটার দাম একটু বেশি, এই মনে করো যে ১০০-২০০ টাকা বেশি আর কি। আমার কাছে এই ফুলটুন দেওয়াটা বেশি ভালো লেগেছে। জানো দোকানে বুঝছো একটা মহিলা এসেছিল, বুঝছো? তো সেই মহিলা চুলা কিনেছিল। সে কিনেছিল ইটির চুলা, মিয়াকোর, ওই যে যেটা গর্তওয়ালা চুলা, ওগুলা কিনেছিল ৬,০০০ টাকা দিয়ে। তো ওই মহিলাটার স্বামী দাম কম নিয়েছিল। প্রথমে কম দামে বলেছিল, রাজি হয়নি। তারপরে ঘুরে এসে আবার চুলাটা নিয়ে নিয়েছে। যখন বিক্রেতা চুলাটা দেখিয়ে দিচ্ছিল মানে কীভাবে কী করতে হবে না করতে হবে, ওই মহিলাটা না সেই ধ্যান নেই। সেই মহিলাটা ভিডিও করা নিয়ে ব্যস্ত। সে ভিডিও করবে, সে ব্লগিং করে। তো এটা দেখে না আমার কাছে খুব হাসি লাগলো। আমি বললাম, আপনি ব্লগিং করেন? তো মহিলাটা আবার মুখ ঢেকে এসেছিল। সে মাথা নেড়ে বলল যে ব্লগিং করে। আমি বুঝে গেলাম যে সে নতুন ব্লগার। কারণ নতুন ব্লগাররাই সব জায়গায় ভিডিও করে। তার চোখে মুখে সেই ছাপটা দেখা যাচ্ছিল। আমার কথা হচ্ছে ভিডিও করার সমস্যা নেই। বাট তুমি যেটা পণ্য কিনলে এই পণ্যটা ভালো না খারাপ সেটা তো দেখবা। এটা কীভাবে ইউজ করে সেটা তো দেখবা। সেদিকে তো খেয়াল করবা। না ওই লোকটা বলতেছে, সেই মহিলাটা কোনো ধ্যান নেই। সেই মহিলাটা ভিডিও করতেছে। তার মুখে কি হাসি, সে কত খুশি। লোকটা বুঝছো পরে বিরক্ত হয়ে গেল বিক্রেতা। যে আমি দেখাচ্ছি কীভাবে করে, আপনারা দেখতেছেন না। পরে কিন্তু সমস্যা হলে আমি জানি না। তো ওই মহিলাটার স্বামী বলতেছে ভিডিও করতেছে, আপনার কি সমস্যা, আপনি দেখান। মানে অদ্ভুত, স্বামীটাও ওই মহিলার সাথে যোগ দিয়েছে। আমার হাজবেন্ড হলে তো খবরই আসিল, ভিডিও করা, মোবাইল রেখে দিত। তখন আমি বুঝলাম এই মহিলাটার কাছে চুলা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। সম্ভবত ভিডিও করবে, ব্লগিং করবে, এই জন্যই এটা কিনা, মানে দেখানোর জন্য কিনা আর কি। খুব যে বেশি প্রয়োজন সেজন্য কিনতে আসেনি, মানে ভিডিও করার জন্য কিনেছি, এরকম মনে হচ্ছিল আমার কাছে। আজকালকার মানুষ লোক দেখানোর জন্য কত কিছু করে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এগুলো বেশি বেশি ছড়াছড়ি। রাইস কুকার তো অনেক আগেই বের হয়েছে, এটা চল তো অনেক আগে থেকেই হয়েছে। আমি কখনো এটা কেনার জন্য প্রয়োজন অনুভব করি নেই। আমি যে কিনতে পারতাম না তা কিন্তু নয়। বাট আমি কখনো এটা কেনার জন্য প্রয়োজন অনুভব করি নেই। প্রথম ২টা বাচ্চা হওয়ার পরও সেই সমস্যাটা হয়নি, কিন্তু পরের ২টা বাচ্চা হওয়ার পরে সমস্যাটা আরও বেশি করে হলো। আমি কিন্তু এটা কেনার জন্য প্ল্যান করেছিলাম গত ১ বছর আগে। তখন কিনবো করেও কেনা হয়নি। এই যেমন ধরো ঠিক করেছিলাম কিনবো, গ্যাস চলে আসলো, সমস্যা নেই, আর কেনা হয়নি। আবার গ্যাস গেল, আবার মনে হলো কিনবো, তারপর আর কেনা হয়নি। এবারেও তো কেনা হতো না। যদি গ্যাস থাকতো তাহলেও কি কেনা হতো? মনে হয় না কেনা হতো। আসলে মানুষ ঠেকায় না পড়লে বা চাপে না পড়লে কোনো কিছু কিনে না। বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা, যাদের টাকা পয়সার খুব দরকার, খুব প্রয়োজন, যারা বুঝে টাকার মূল্য কী, যারা টাকা পয়সা খুব হিসাব করে খরচ করে, যাদের জন্য টাকা পয়সা ইনকাম করা অনেক কষ্টকর একটা বিষয়। যাই হোক, এটা কিনলাম। এটা কিনে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু মনের ভিতরে একটা সংশয় কাজ করতেছে। এটা থেকে আমি ভাত রান্না করতে পারবো সবসময়? মানে প্রতিদিন কি আমি ভাত রান্না করতে পারবো? এত বড় একটা হাঁড়ি, মনে হচ্ছে না পারবো। দেখি কি করা যায়। আগে ভাত রান্না করে নেই। ভাত রান্না করে দেখি কি অবস্থা। যদি দেখি যে না পারবো, যে ভাত রান্না করবো আমি সেই ভাত দিয়েই এই হাঁড়িটা হয়ে যাচ্ছে বা আমার সমস্যা হচ্ছে না, তাহলে তো এটা কন্টিনিউ ইউজ করবো। আর যদি এটা না হয় তাহলে কী করবো জানি না। আজ এইটুকুই। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।